আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। আজকের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আশা করি যে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ এই সংকটময় সময়ের মধ্য দিয়েও। তো আমরা এতদিন ধরে রাসায়নিক পরিবর্তন অধ্যায় যে আলোচনা করছিলাম, রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায় যেটি, তো আজকে ওই চ্যাপ্টারের লাস্ট লেকচার, অর্থাৎ এই চ্যাপ্টারটি আজকে শেষ হয়ে যাবে আজকে লেকচারের পর। তো এরপর থেকে আমরা সেকেন্ড পেপারের যে থার্ড চ্যাপ্টার আছে, অর্থাৎ রসায়ন দ্বিতীয় পত্রের যে তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন, সেই টপিকসটি বা সেই অধ্যায়টি আমরা এরপর থেকে আবার পড়ব। ওকে, গতদিন আমরা কিন্তু আলোচনা করেছিলাম সংগঠন তাপ সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা নিয়ে, পাশাপাশি বন্ধন শক্তি নিয়েও আমরা আলোচনা করেছিলাম, এবং বন্ধন শক্তি সম্পর্কিত যে গাণিতিক সমস্যা আছে সেটা আমরা আলোচনা করেছি। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তাপ রসায়ন, যেটা ইংলিশে থার্মোকেমিস্ট্রি বলা হয়। তাপ রসায়নকে ইংলিশে বলা হয় থার্মোকেমিস্ট্রি। তো ইংলিশে তাপ রসায়নকে বলা হয় থার্মোকেমিস্ট্রি। আসলে এই থার্মোকেমিস্ট্রি বা তাপ রসায়ন বিষয়টি কি, আমরা কিন্তু জানি যে আমাদের রসায়নের যে রাসায়নিক প্রক্রিয়াগুলো আছে বা বিক্রিয়াগুলো আছে, সেগুলো হয় তাপোৎপাদী হয় অথবা তাপহারী হয়। অর্থাৎ এক্সোথার্মিক প্রসেস বা এক্সোথার্মিক রিয়াকশন হতে পারে, অথবা এন্ডোথার্মিক বা তাপহারী প্রসেস বা রিয়াকশন হতে পারে। তো এই তাপোৎপাদী যে রাসায়নিক বিক্রিয়া আছে, আমরা জানি যে সেই বিক্রিয়াগুলোতে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তাপ উৎপন্ন হয়, অর্থাৎ রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তর হচ্ছে। আবার তাপহারী যে প্রক্রিয়াগুলো আছে বা বিক্রিয়াগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু বাইরে থেকে তাপের যোগান দিতে হয়, তাপ সরবরাহ করতে হয়। অর্থাৎ বাইরে থেকে তাপ বিক্রিয়ার মাধ্যমে দিলে তবে বিক্রিয়া ঘটে। এই ক্ষেত্রে তাপ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর হচ্ছে। তাহলে রসায়নের যে শাখায় বা যে অংশে তাপ শক্তি এবং রাসায়নিক শক্তির রূপান্তর সম্পর্কে আলোচনা করা হয়, তাকে বলা হয় তাপ রসায়ন। আমি আবারও বলছি, রসায়ন বিজ্ঞানের যে শাখায় বা যে অংশে তাপ শক্তি ও রাসায়নিক শক্তির মধ্যে পারস্পরিক রূপান্তর আলোচনা করা হয়, তাকে বলা হয় তাপ রসায়ন বা থার্মোকেমিস্ট্রি। ওকে, তো এই তাপ রসায়নের কিছু সূত্র তোমাদের সিলেবাসে আছে, তাপ রাসায়নিক সূত্র বলা হয়। তার মধ্যে একটি হচ্ছে ল্যাভোইসিয়ে ও ল্যাপ্লাসের সূত্র। ল্যাভোইসিয়ে ও ল্যাপ্লাসের সূত্র, দুইজন বিজ্ঞানী সম্মিলিতভাবে এই সূত্রটি দিয়েছেন। সূত্রটি খুবই সহজ এবং যুক্তিসঙ্গত একটি সূত্র। দেখো সূত্রটি কি, যে কোনো বিক্রিয়া একদিকে সংগঠনের সময় যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটে, বিক্রিয়াটি বিপরীত দিকে ঘটার সময়ও ওই একই পরিমাণ তাপের পরিবর্তন ঘটে, তবে চিহ্ন বিপরীত হয়। তার মানে কোনো একটি বিক্রিয়ার সম্মুখ দিকে ঘটার সময় যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটবে, বিপরীত দিকে ঘটার সময়ও ঠিক একই পরিমাণ তাপেরই পরিবর্তন ঘটবে, তবে চিহ্ন বিপরীত হবে। এখন চিহ্ন বিপরীত বলতে কি বোঝায়? আমরা কিন্তু জানি যে বিক্রিয়া তাপ, অর্থাৎ বিক্রিয়া এনথালপি বা ডেল্টা এইচ এর মান নেগেটিভ হলে বা ঋণাত্মক হলে আমরা বুঝি তাপোৎপাদী, আর যদি পজিটিভ হয় তাহলে কিন্তু আমরা বলি তাপহারী। তো এই যে যেমন ধরো বিক্রিয়াটি, যে হাইড্রোজেন গ্যাস এবং হাফ মোল অক্সিজেন গ্যাস মিলে 1 মোল পানি তৈরি হয়েছে, এই বিক্রিয়াটিতে তাপ উৎপন্ন হয় 285.85 কিলো জুল আদর্শ অবস্থায় বা প্রমাণ অবস্থায়।
তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি তৈরি হচ্ছে, 1 মোল পানি, তাহলে সেখান থেকে এই পরিমাণ তাপ পাওয়া যাচ্ছে। এখন আমি পানি ভেঙে যদি বিপরীতভাবে যদি আমি হাইড্রোজেন এবং অক্সিজেন আবার তৈরি করতে চাই, অর্থাৎ নিচের বিক্রিয়াটি, তাহলেও তাপের পরিবর্তন ওটি ঘটবে, ওই একই পরিমাণে ঘটবে, কিন্তু চিহ্ন বিপরীত হবে। অর্থাৎ পানি তৈরি হওয়াটি ছিল তাপোৎপাদী প্রক্রিয়া, আর পানি ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেন তৈরি হওয়াটি হচ্ছে তাপহারী প্রক্রিয়া। দেখো দুইটা ক্ষেত্রে শুধু চিহ্ন বিপরীত, কিন্তু তাদের সংখ্যাগত মান কিন্তু একই। তাহলে আমরা কি জানলাম? ধরো এ এবং বি বিক্রিয়া করে সি উৎপন্ন করছে, এবং এ বিক্রিয়ায় এনথালপি ডেল্টা এইচ সমান যদি প্রমাণ অবস্থায় যদি -x কিলো জুল হয়, যে x পরিমাণ তাপ যদি উৎপন্ন হয়, তাহলে বিক্রিয়াটি বিপরীত দিকে, অর্থাৎ সি ভেঙে এ এবং বি তৈরি হবে, তবেও তাপের পরিমাণ x কিলো জুল হবে, কিন্তু এক্ষেত্রে চিহ্নটা বিপরীত হবে, অর্থাৎ এক্ষেত্রে মাইনাস, এখানে হবে প্লাস। অর্থাৎ বিক্রিয়াটি সম্মুখ দিকে ছিল তাপোৎপাদী, আর বিপরীত দিকে হয়ে গেল তাপহারী। এ হচ্ছে ল্যাভোসিয়ে ও ল্যাপ্লাসের সূত্র। এই সূত্রটি কিন্তু অনেক কাজে লাগে, এটা আমাদের ভালোভাবে মনে রাখতে হবে, এবং এই সূত্রটি বেশিরভাগ ক্ষেত্রে 2 মার্কের কোশ্চেন হিসেবে পরীক্ষা আসে, মানে খ নাম্বারের কোশ্চেন হিসেবে আর কি। যা হোক, আমরা এর পরে যে আরেকটি সূত্র আছে তাপ রসায়নের, সেই সূত্রটি সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে হেসের তাপ সমষ্টিকরণ সূত্র। এটিও তাপ রসায়নের একটি সূত্র, যেটিকে ইংলিশে বলা হয় হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন। ওকে, তাহলে এই সূত্রটি কেমন? এই সূত্রটিও খুবই সহজ একটি সূত্র, এবং এই সূত্রের আলোকে অনেক ধরনের গাণিতিক সমস্যা আছে যেগুলো আমাদের সলভ করতে হবে। দেখো, বিজ্ঞানী জিএইচ হেস প্রকাশ করেন যে কোনো বিক্রিয়ায় মূল বিক্রিয়ক এবং চূড়ান্ত উৎপাদ যদি স্থির থাকে, তবে বিক্রিয়াটি এক ধাপে ঘটুক বা একাধিক ধাপে ঘটুক, না কেন, মোট তাপ শক্তির পরিবর্তন সর্বদা সমান হবে। তাহলে এই সূত্রটি দেখো কয়টি অংশ? মূল বিক্রিয়ক এবং চূড়ান্ত উৎপাদ স্থির থাকে যদি, তবে বিক্রিয়াটি এক ধাপে ঘটুক বা একাধিক ধাপে ঘটুক না কেন, মোট তাপ শক্তির পরিবর্তন সর্বদা সমান হবে। এটা হচ্ছে মেইন সূত্র। দেখো, এখানে উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো বিষয়টি কেমন। যে এ থেকে যদি সরাসরি আমি ডি তৈরি করতে চাই, এটা কিন্তু এক ধাপে করা হয়েছে, এ থেকে ডি, অর্থাৎ এ থেকে ডি তৈরি করা হয়েছে, ডি সরাসরি, সেক্ষেত্রে তাপ পরিবর্তন কত? ডেল্টা এইচ ওয়ান, এটা হচ্ছে এনথালপি পরিবর্তন। আর ওই এ বিক্রিয়ক আছে, উৎপাদও ডি আমি তৈরি করব, অর্থাৎ মূল বিক্রিয়ক এবং উৎপাদ কিন্তু স্থিরই আছে, কিন্তু এবার আমি এক ধাপে করব না, একাধিক ধাপে করব। ধরো প্রথমে এ থেকে বি করব, তারপর বি থেকে আমি ডি করব। তাহলে এ থেকে বির তাপের পরিবর্তন, এনথালপি পরিবর্তন যদি ডেল্টা এইচ টু হয়, বি থেকে ডিতে আসতে এনথালপি পরিবর্তন যদি ডেল্টা এইচ থ্রি হয়, তবে এই হেসের সূত্র অনুসারে ডেল্টা এইচ ওয়ান, অর্থাৎ বিক্রিয়াটি এক ধাপে ঘটলে যে এনথালপি পরিবর্তন হয়েছে, সেটি বিক্রিয়াটি একাধিক ধাপে ঘটলে যে এনথালপি পরিবর্তন হয়েছে, মোট এনথালপি পরিবর্তন, এদের সমান হবে। অর্থাৎ ডেল্টা এইচ টু প্লাস ডেল্টা এইচ থ্রি। তাহলে কি দাঁড়াচ্ছে? যে আমার মূল বিক্রিয়ক এবং চূড়ান্ত উৎপাদ কিন্তু স্থির, এটা স্থির করেছি। এখন সেটা এক ধাপে আমি এটা করবি, মূল বিক্রিয়ক থেকে চূড়ান্ত উৎপাদে আসি, অথবা একাধিক ধাপে আমি আসি, সবসময় এনথালপির পরিবর্তন, মোট তাপ শক্তির পরিবর্তন সর্বদা সমান হবে। ওকে, ব্যাপারটি এমন যে আমরা ফিজিক্সের ভাষায় কিন্তু একটা বিষয় জানি, যে আমি যেখান থেকে কাজ শুরু করলাম, আমি যদি আবার সেখানে ফিরে আসি,
তাহলে কিন্তু শক্তির পরিমাণ কিন্তু কাজের পরিমাণ কিন্তু শূন্যই হয়। অর্থাৎ ব্যাপারটি এমন ধরো আমি মনে করো একটা পয়েন্ট থেকে হাঁটা শুরু করলাম, হেঁটে ধরো উত্তর দিকে আমি 1 কিলোমিটার গেলাম, উত্তর দিকে আমি যদি সে উত্তর দিকে 1 কিলোমিটার যে আবার আবার আমার স্টার্টিং পয়েন্টে ফিরে আসি, তাহলে কিন্তু আমার কাজের পরিমাণ শূন্য হয়ে গেল। কিন্তু আমি যদি এবার ওই স্টার্টিং পয়েন্ট থেকে উত্তর দিকে 1 কিলোমিটার গেলাম, এরপর ধরো পশ্চিম দিকে গেলাম, তারপর পশ্চিম থেকে দক্ষিণে গেলাম আবার 1 কিলোমিটার, দক্ষিণ থেকে আবার পূর্বে আমি 1 কিলোমিটার গেলাম, যে যদি আবার আমার স্টার্টিং পয়েন্টে ফিরে আসি, এবারও কিন্তু কাজের পরিমাণ শূন্যই হবে। অর্থাৎ প্রাথমিক অবস্থা যেখান থেকে শুরু করেছি এবং চূড়ান্ত অবস্থা কিন্তু একই স্থির থাকছে। তারপর আমি সেটা এক ধাপে করি কাজটি অথবা একাধিক ধাপে করি না কেন, সবসময় তাপ শক্তির পরিমাণ কিন্তু শূন্য হচ্ছে, বা ক্ষেত্রে কাজের পরিমাণ কিন্তু শূন্য হচ্ছে। তো হেসের তাপ সমষ্টিকরণ সূত্রটির মেইন কথা হচ্ছে এটি। ওকে, এখন আমরা যদি একটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এই সূত্রটির প্রমাণ দেখতে চাই, তাহলে সেটি কেমন হবে দেখো। আমরা এখানে একটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দেখব। যেমন কার্বন কঠিন অবস্থায় সাধারণত থাকে, কার্বনের সঙ্গে পর্যাপ্ত অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে। এক্ষেত্রে তাপের পরিবর্তন হয় হচ্ছে -393.4 কিলো জুল। এখন আমি শুরু করলাম কি দিয়ে? কার্বন দিয়ে, মূল বিক্রিয়ক, এবং আমার ফাইনাল উৎপাদী কার্বন ডাইঅক্সাইড। এটাকে আমি সরাসরি কিন্তু এক ধাপে করলাম। এখন আমি যদি এভাবে করি, এই বিক্রিয়াটি আমি যদি 2 ধাপে করি, ধরো কার্বনের সঙ্গে আমি লিমিটেড অক্সিজেন দিলাম অল্প পরিমাণে, লিমিটেড অক্সিজেন, বা বলতে পারো যে হাফ অক্সিজেন যদি দিলাম, হাফ মোল পরিমাণ আমি যদি অক্সিজেন দিই, তাহলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে না। তোমরা তো জানো যে কার্বনকে যদি অল্প পরিমাণে বা খুবই ক্ষুদ্র পরিমাণে অক্সিজেনের সাথে বিক্রিয়া করা হয়, তাহলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরির পরিবর্তে কার্বন মনোক্সাইড তৈরি হয়। এটাও কিন্তু গ্যাস। এক্ষেত্রে এনথালপি পরিবর্তন দেখা যায় ডেল্টা ইজ 1 ধরলাম। এক্ষেত্রে এনথালপি পরিবর্তন হচ্ছে -283 কিলো জুল। এই যে কার্বন মনোক্সাইড তৈরি হলো, এই কার্বন মনোক্সাইডকে নিয়ে একটু লেখাতে মাঝে মাঝে সমস্যা হচ্ছে, এটা একটু তোমরা দেখে নিও। এই কার্বন মনোক্সাইডের সঙ্গে যদি আবার আমি অক্সিজেন দিই ওই আরেকটু পরিমাণে, লিমিটেড পরিমাণে, তাহলে দেখা যাবে নতুন করে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইড। এবং এক্ষেত্রে দেখা যায় এনথালপি পরিবর্তন হয় -110.4 কিলো জুল। তাহলে আমি এই বিক্রিয়াটি, প্রথমে যে বিক্রিয়াটি করলাম, এখানে আমি মূল বিক্রিয়ক ছিল আমার কার্বন এবং চূড়ান্ত উৎপাদ ছিল কার্বন ডাইঅক্সাইড।
এবং এই বিক্রিয়ায় যে এনথালপি পরিবর্তন হয়েছে -393.4 কিলোজুল, এই বিক্রিয়াটি আমি এক ধাপে না করে একাধিক ধাপে করব, কিন্তু আমার মেইন এটা কি থাকবে যে মূল বিক্রিয়কও আগের মতোই থাকবে, মূল চূড়ান্ত উৎপাদও আগের মতোই থাকবে। যেমন আমি এখানে মূল বিক্রিয়ক কার্বন নিয়ে শুরু করলাম, কিন্তু এখানে পর্যাপ্ত অক্সিজেন দিলাম না, তাহলে কার্বন মনোক্সাইড তৈরি হলো, সেক্ষেত্রে দেখা যায় তাপ পরিবর্তন হয় এটা, এবং ওই কার্বন মনোক্সাইডকে নিয়ে আবার একটু অক্সিজেন সব বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই ক্ষেত্রে এই বিক্রিয়াটি আমি এখানে করলাম দুই ধাপে বিক্রিয়াটি করা হলো। তাহলে এই দুটো ধাপকে যদি একসঙ্গে যোগ যদি করা হয় তাহলে এই পাশে ধরো আমি যোগ করা হলো, যোগ করলে এখানকার কার্বন মনোক্সাইড এবং এখানকার কার্বন মনোক্সাইড কেটে যাবে। তাহলে ফাইনালি কি হচ্ছে, কার্বনের সঙ্গে অর্থাৎ কঠিন কার্বনের সঙ্গে হাফ মোল অক্সিজেন এবং হাফ মোল অক্সিজেন মিলে হচ্ছে ফুল 1 মোল অক্সিজেন, সমান আমি পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড। এবং এই এনথালপি মানটা যদি যোগ করি তাহলে কিন্তু মান দাঁড়াবে আমার ডেল্টা H1 প্লাস ডেল্টা H2 সমান দাঁড়াবে, যোগ করলে -393.4 কিলোজুল। তাহলে দেখা যাচ্ছে এই যে এক ধাপে যে করেছিলাম সেই এনথালপির সমানই হচ্ছে। তাহলে এই সাধারণ বিক্রিয়াটির উদাহরণ থেকে আমরা বুঝতে পারলাম যে কোনো একটি রাসায়নিক প্রক্রিয়া যদি মূল বিক্রিয়ক এবং চূড়ান্ত উৎপাদ যদি স্থির থাকে, তবে বিক্রিয়াটি এক ধাপে ঘটুক বা একাধিক ধাপে ঘটুক না কেন, প্রতি ক্ষেত্রে মোট তাপ শক্তির পরিবর্তন সর্বদা সমান হবে। এ হচ্ছে হেসের তাপ সমষ্টিকরণ সূত্র। ওকে, তো এই হেসের তাপ সমষ্টিকরণ সূত্রে কিছু প্রয়োগ আছে, প্রয়োগগুলো আমি ধীরে ধীরে বলছি, তোমরা একটু ভালোভাবে শুনবে। আমি এখানে লিখিনি, কারণ তোমাদের প্রত্যেকের বইয়ে যে কোনো রাইটার বইয়ে আছে। যেমন হেসের তাপ সমষ্টিকরণ সূত্রের সাহায্যে কোনো একটি বিক্রিয়ার বিক্রিয়া তাপ গণনা করা যায়। আবার কোনো রাসায়নিক পদার্থগুলোর রূপান্তর তাপ গণনা করা যায়। রূপান্তর তাপ বলতে মনে করো কার্বন গ্রাফাইট থেকে কার্বন ডায়মন্ড তৈরি হতে কী পরিমাণ তাপের পরিবর্তন ঘটতে পারে সেটা ক্যালকুলেশন করা যায়। তোমাদের বইয়ে গাণিতিক সমস্যায় উদাহরণ দেওয়া আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এরপর কোনো রাসায়নিক পদার্থের সংগঠন তাপ নির্ণয় করা যায়। এরপর পরমাণুকরণ তাপ, প্রশমন তাপ, দ্রবণ তাপ, বিভিন্ন ধরনের বিক্রিয়া তাপ গণনা করা যায়। তারপর আরেকটি ইন্টারেস্টিং টপিকস হচ্ছে কোনো একটি রাসায়নিক বিক্রিয়ার মধ্যে যদি অন্তর্বর্তী যৌগ থাকে, যে অন্তর্বর্তী যৌগটি অস্থায়ী, সেই অন্তর্বর্তী যৌগ গঠিত হতে কী পরিমাণ তাপের প্রয়োজন হচ্ছে সেটা নির্ণয় করা যায়। যেমন এই যে আমরা বিক্রিয়াটি দেখলাম, এই বিক্রিয়ায় এটি কিন্তু আমি যদি কার্বনের সঙ্গে যদি পর্যাপ্ত অক্সিজেন, তো আমি যখন কার্বনের সঙ্গে অক্সিজেন যোগ করবো তাহলে কিন্তু পর্যাপ্তই যোগ হয়ে যায়। 1 মোল অক্সিজেন যোগ করার পর দেখা যায় আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, কিন্তু মাঝে কিন্তু কার্বন মনোক্সাইড তৈরি হয় যেটা অস্থায়ী এবং অন্তর্বর্তী যৌগ। তো এই যৌগটি যে তৈরি হলো, আমি যদি এখানে ডেল্টা এস এর মানটা যদি না জানতাম, ডেল্টা এইচ ওয়ানের মানটা কিন্তু জানা ক্যালকুলেশন করা যায় না বা সরাসরি বিক্রিয়া থেকে পাওয়া যায় না। তাহলে এখানে এই তো অস্থায়ী কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে, তাহলে এই কার্বন মনোক্সাইড তৈরি হতে ডেল্টা এইচ ওয়ানের যে মানটি এটি কিন্তু আমি গণনা করতে পারবো। কীভাবে? কারণ আমি এটা সরাসরি এক ধাপে ঘটলে যে মানটি হচ্ছে ডেল্টা এইচ, সেটি কিন্তু এই ডেল্টা এইচ সমান কী হবে, ডেল্টা এইচ ওয়ান প্লাস ডেল্টা এইচ টু। এই ডেল্টা এইচ সমান কিন্তু হবে ডেল্টা এইচ ওয়ান প্লাস ডেল্টা এইচ টু। তা আমি ডেল্টা এইচটা জানি, এটা সরাসরি বিক্রিয়া করলে পাওয়া যায়, সরাসরি ল্যাবে পাওয়া যাবে। আবার ডেল্টা এইচ টু সরাসরি বিক্রিয়া করলে পাওয়া যায়, কিন্তু এই ডেল্টা এইচ ওয়ানটা সরাসরি বিক্রিয়া থেকে বা ল্যাবে যদি বিক্রিয়া করে সেই বিক্রিয়া থেকে গণনা করা যায় না। তো আমি কিন্তু এই হেসের সূত্র ব্যবহার করে, অর্থাৎ এই সিদ্ধান্ত থেকে ডেল্টা এইচ ওয়ানটা কিন্তু গণনা করতে পারব। তাহলে কোনো একটি রাসায়নিক প্রক্রিয়ার যে অন্তর্বর্তী যৌগ আছে, সেই অন্তর্বর্তী যৌগ যদি অস্থায়ী হয়, যেমন কার্বন মনোক্সাইড একটু অস্থায়ী যৌগ, অস্থায়ী যদি হয় তো সেক্ষেত্রে সেই যৌগের গঠন তাপটা নির্ণয় করা যায়। ওকে, এ হচ্ছে হেসের তাপ সমষ্টিকরণ সূত্রের প্রয়োগ।
আশা করি তোমরা প্রয়োগগুলো দেখে নিবে, কারণ প্রয়োগগুলো সাধারণত খ নাম্বারের কোশ্চেন হিসেবে আসে, অর্থাৎ 2 মার্কের কোশ্চেন হিসেবে এসে থাকে। এখন আমরা দেখব একটা গাণিতিক সমস্যা। এই গাণিতিক সমস্যাটা দেখেই আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, এবং এই গাণিতিক সমস্যা আলোকেই সৃজনশীল হয়ে থাকে। যেমন এই সমস্যাটি দেখো, এখানে বলা আছে হেসের তাপ সমষ্টিকরণ সূত্রের সাহায্যে নিম্নের উপাত্তগুলো থেকে অ্যাসিটিক অ্যাসিডের গঠন তাপ গণনা করো। এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে হেসের তাপ সমষ্টিকরণ সূত্রের সাহায্যে, কারণ আমরা কিন্তু গত লেকচারে গঠন তাপ বা সংগঠন তাপ যে নির্ণয় করে শিখেছিলাম, সেখানে কিন্তু আমাদের ফর্মুলা ছিল বিক্রিয়া তাপ ডেল্টা এইচ সমান, বা কোনো বিক্রিয়ার তাপ সমান উৎপাদের মোট গঠন তাপ বিয়োগ বিক্রিয়কের মোট গঠন তাপ। এই ফর্মুলা থেকে কিন্তু আমরা বিক্রিয়ক হোক অথবা উৎপাদ হোক যে কোনো একটি উপাদানের কিন্তু গঠন তাপ বের করতে পারবো, বাকিগুলো জানা থাকলে। তো ওটা ছিল একটা ফর্মুলা, কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে হেসের তাপ সমষ্টিকরণ সূত্রের সাহায্যে। তো এই সূত্রের সাহায্যে যখন উল্লেখ থাকবে, তখন কিন্তু আমাকে ওই ফর্মুলায় এই গঠন তাপ নির্ণয় করলে হবে না। আমাকে তখন একেবারে গঠন তাপের যে সংজ্ঞা আছে, সেই সংজ্ঞার আলোকে আমাকে হেসের তাপ সমষ্টিকরণ সূত্রের সাহায্যে ম্যাথ করতে হবে। সেটি কি? গঠন তাপের সংজ্ঞায় কিন্তু বা সংগঠন তাপের সংজ্ঞা কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে কোন প্রমাণ অবস্থায় কোনো একটি রাসায়নিক পদার্থের 1 মোল পরিমাণকে তার উপাদান মৌলগুলো থেকে তৈরি করতে। সংজ্ঞাটি কি ছিল? যে প্রমাণ অবস্থায় কোনো রাসায়নিক পদার্থের 1 মোল পরিমাণকে তার উপাদান মৌলগুলো থেকে তৈরি করতে যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটে। তাহলে এখানে আমাদের অ্যাসিটিক অ্যাসিডের গঠন তাপ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের 1 মোল তৈরি করব কোথা থেকে? তার উপাদান মৌলগুলো থেকে। কারণ খেয়াল করো তো, এখানে অ্যাসিটিক অ্যাসিড যা আছে, অ্যাসিটিক অ্যাসিডের উপাদান মৌল কে কে আছে? আছে কার্বন, আছে হাইড্রোজেন এবং অক্সিজেন। তাহলে এর উপাদানগুলো হচ্ছে কার্বন থেকে। কার্বন কয়টি আছে? 2টি আছে, 2টি কার্বন আছে। তাহলে আমি কি লিখবো? 2 কার্বন। অর্থাৎ আমাকে প্রথমে লিখতে হবে যে অ্যাসিটিক অ্যাসিডের গঠন বিক্রিয়া নিম্নরূপ। আমাকে লিখতে হবে অ্যাসিটিক অ্যাসিডের গঠন বিক্রিয়া নিম্নরূপ। লিখে আমাকে বিক্রিয়াটা লিখতে হবে। কীভাবে লিখবো? তার উপাদান মৌলগুলো থেকে দেখবো এখানে যে কোন উপাদানটি কয় মোল আছে। তাহলে এখানে আমরা অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে দেখছি যে 2টি কার্বন আছে। তাহলে 2 কার্বন আমরা লিখলাম, প্লাস তাদের ভৌত অবস্থাগুলো লিখবো, প্লাস হাইড্রোজেন আছে কয়টি? হাইড্রোজেন আছে 3 আর 1 4। তাহলে হাইড্রোজেন তো দ্বিপরমাণু গ্যাস, দ্বিপরমাণু লিখলাম। যেহেতু 4টি বলা হয়েছে, তাহলে এখানে 2 দিতে হবে, প্লাস অক্সিজেন আছে কয়টি? 2টি। অক্সিজেন তো দ্বিপরমাণু গ্যাস, লিখে ফেললাম। তাহলে এদেরকে একসঙ্গে যুক্ত করলে আমরা পাবো 1 মোল অ্যাসিটিক অ্যাসিড। তো এই বিক্রিয়ার যে তাপ, অর্থাৎ গঠন তাপ ডেল্টা এইচ নট এফ, এটি আমাদের গণনা করতে বলা হয়েছে। তাহলে এই তথ্যগুলো দেয়া আছে, সেখান থেকে আমাদের এই বিক্রিয়ার সাহায্যে বা এই বিক্রিয়াটা আমরা কীভাবে বুঝলাম? কারণ এখানে বলা হয়েছে অ্যাসিটিক অ্যাসিডের গঠন তাপ গণনা করো। তো আমরা অ্যাসিটিক অ্যাসিডের গঠন বিক্রিয়াটি লিখলাম। তাহলে এই বিক্রিয়ার যে তাপের মান, সেটা আমাদের গণনা করতে হবে। এখন খেয়াল করব, বিক্রিয়াগুলো এই গাণিতিক সমস্যাগুলো খুবই সহজ। আমরা এই সমীকরণের
মতো করে সাজাবো এই বিক্রিয়াগুলোকে। আমি আবারও বলছি, এই যে আমরা বিক্রিয়াটি লিখে নিলাম, এই বিক্রিয়ার সাহায্য নিয়ে বা এই বিক্রিয়ার অনুরূপ করে উপরের বিক্রিয়াগুলোকে সাজাবো। দেখো এই বিক্রিয়াটির ক্ষেত্রে যেটা লিখে নিয়েছি, এই বিক্রিয়াটির ক্ষেত্রে অ্যাসিটিক অ্যাসিড আছে কোথায়? ডান পাশে, কিন্তু এখানে অ্যাসিটিক অ্যাসিড আছে এই বিক্রিয়াতে বাম পাশে। তাহলে আমাকে কী করতে হবে? অ্যাসিটিক অ্যাসিডকে নিয়ে যেতে হবে ডান পাশে। তাহলে কোনো একটা বিক্রিয়ার যদি আমরা বিপরীত করি যেটা দেওয়া আছে, তাহলে তার এনথালপি পরিবর্তনটা বিপরীত হবে, অবশ্যই ল্যাপ্লাসের সূত্রে আমরা তাই জানি। তাহলে এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দেই, এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ, এটাকে দিলাম 3 নম্বর সমীকরণ। তাহলে আমাদের এই বিক্রিয়াটির অনুরূপ করব, কারণ এই বিক্রিয়া তাপের মান আমাদের বের করতে হবে। তাহলে এই অ্যাসিটিক অ্যাসিডকে আমরা বিক্রিয়া দেখতে পাচ্ছি এখানে ডান পাশে। তাহলে আমরা 1 নম্বর সমীকরণে অ্যাসিটিক অ্যাসিডকে ডান পাশে নিয়ে আসতে যাচ্ছি, অর্থাৎ বিপরীত করতে যাচ্ছি। তাহলে আমাদের বিপরীত করতে গেলে কিন্তু এনথালপির মানটাও বিপরীত হয়ে যাবে। তাহলে আমাদের লিখতে হবে যে 1 নম্বর সমীকরণকে 1 নম্বরকে বিপরীত করে পাই। বিপরীত করে পাই, এটা বিপরীত করব। তাহলে এটা বিপরীত হচ্ছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড এবার বিক্রিয়ক হবে, পানি বিক্রিয়ক হবে। তাহলে 2 মোল কার্বন ডাইঅক্সাইড প্লাস 2 মোল পানি সেখান থেকে কী হবে? অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে বাম পাশে ছিল, এখন হবে ডান পাশে। অ্যাসিটিক অ্যাসিড লিকুইড প্লাস অক্সিজেন ছিল 2 মোল, 2 মোল অক্সিজেন। তাহলে এনথালপির মানটা কি হবে? এবার এনথালপির মান হয়ে যাবে বিপরীত, আগে যা ছিল তার বিপরীত হয়ে যাবে। তাহলে মাইনাস ছিল, এখন হয়ে যাবে প্লাস 871.5। ওকে, তাহলে এই সমীকরণটিকে আমরা নতুন করে 4 নাম্বার সমীকরণ দিলাম। এখন এই বিক্রিয়াটির দিকে আবার তাকাবো। এখানে কার্বন আছে, বাম পাশে কত মোল কার্বন আছে? 2 মোল কার্বন আছে। কিন্তু আমাদের এখানে 2 নাম্বার সমীকরণে, তথ্যের 2 নাম্বার সমীকরণে কিন্তু কার্বন আছে 1টি। তাহলে আমি যদি এর অনুরূপ করি, এখানে কার্বন বাম পাশে আছে, এখানে কার্বন বাম পাশে আছে, কিন্তু এখানে কার্বন আছে 1 মোল, আর আমাদের মেইন সমীকরণে আছে 2 মোল। তাহলে এটাকে 2 মোল করতে হলে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমি যদি 2 দ্বারা গুণ করি, 2 নাম্বারকে গুণ করবো কত দ্বারা? 2 দ্বারা। তাহলে গুণ করে লিখবো 2 কার্বন সলিড প্লাস সবগুলোর সঙ্গে 2 গুণ হয়ে যাবে, 2 গুণন অক্সিজেন সমান, বা এরো চিহ্ন যাই দেই না কেন, 2 মোল কার্বন ডাইঅক্সাইড। আমার মতে এই অ্যারো চিহ্নগুলো না দিয়ে সমান চিহ্ন দেওয়া বেটার, কারণ আমরা এক্ষেত্রে কিন্তু মোল সংখ্যা সমান করে লিখেছি। রাসায়নিক সমীকরণ যেভাবে লেখে বিক্রিয়া এবং উৎপাদের মোল সংখ্যা সমান করে, যেহেতু আমরা সমান করে লিখেছি, এখানে সমান চিহ্ন দেওয়া বেটার, কারণ এখানে আমরা রাসায়নিক বিক্রিয়া নিয়ে গাণিতিক সমস্যা সমাধান করছি, সেজন্য বিক্রিয়াগুলোতে সমান চিহ্ন দেয় বেটার হবে। যা হোক, তাহলে 2 দ্বারা গুণ করলাম, তাহলে ডেল্টা এইচ নট এক্ষেত্রেও 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে এটাকে 2 দ্বারা গুণ করলে হবে 2 দ্বারা যদি আমরা গুণ করি 393কে,
2 গুণন 393.5 আমাদের 787 হচ্ছে। তাহলে আমরা এখানে লিখব 787 কিলো জুল। ওকে, এরপর এই সমীকরণটির দিকে আমরা আবার তাকাবো। এক্ষেত্রে খেয়াল করো 2 মোল হাইড্রোজেন আছে, কিন্তু আমাদের এখানে আছে কত? 3 নম্বর সমীকরণে আছে 1 মোল হাইড্রোজেন। হাইড্রোজেন এখানেও বাম পাশে আছে, এখানেও বাম পাশে আছে, তাহলে এখানে কোনো চেঞ্জ করতে হবে না। কিন্তু এখানে আছে 2 মোল, এখানে আছে 1 মোল, তাহলে এখানটাকেও 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 3 নাম্বারকেও আমাদের 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে এই সমীকরণটি যেটা নতুন বের হলো এটাকে আরেকটা সমীকরণ দিই, 5 নাম্বার সমীকরণ। আচ্ছা, 3 নাম্বারকে 2 দ্বারা গুণ করছি, তাহলে হবে 2 হাইড্রোজেন প্লাস এখানে অক্সিজেন হয়ে যাবে 1 মোল, পানি হয়ে যাবে 2 মোল। ওকে, আর ডেল্টা এস এর যে মানটি আছে এটিকে 2 দ্বারা গুণ করতে হবে। 285.85কে আমরা 2 দ্বারা গুণ করব। 285.85 গুণন 2, আমাদের মান হবে 571.7। তাহলে 571.7 কিলো জুল। তাহলে এই সমীকরণটি হবে হচ্ছে 6 নাম্বার সমীকরণ। এখন দেখো এই যে 3টি নতুন আমরা সমীকরণ পেলাম, 4, 5 এবং 6, এই 3টি সমীকরণ বা 3টি বিক্রিয়াকে যদি আমরা যোগ করি একবারে, যদি কথাটা লিখি যে 4, 5, 6 3টিকে যোগ করে পাই, যদি কথাগুলো লিখে যোগ করলে দেখব এ পাশে 2 মোল কার্বন ডাইঅক্সাইড, এ পাশে 2 মোল কার্বন ডাইঅক্সাইড কেটে যাবে, এ পাশে 2 মোল পানি, এখানে 2 মোল পানি কেটে যাবে। যোগ করি, আমরা যোগ করছি কিন্তু। আর হচ্ছে এ পাশে 2 মোল অক্সিজেন, বিপরীত পাশে 2 মোল অক্সিজেন কেটে যাবে। তাহলে বাকি যেগুলো থাকলো এগুলো যদি আমরা সমান করে লিখি, 2 কার্বন প্লাস 2 হাইড্রোজেন, বোধ অবস্থা সহ লিখবো আর কি, প্লাস অক্সিজেন সমান থাকছে অ্যাসিটিক অ্যাসিড। আর এইগুলো সবগুলো ডেল্টা এস আমরা সবগুলো যোগ করব, যোগ করে যে মানটি পাবো সেটি কিন্তু এই যে গঠন বিক্রিয়ার যে তাপের মান সেটি বের হয়ে যাবে। তাহলে এভাবে হেসের তাপ সমষ্টিকরণ সূত্রের সাহায্যে যদি কখনো কোনো বিক্রিয়ার গঠন তাপের মান নির্ণয় করতে পারে কোনো রাসায়নিক পদার্থের, এই ফর্মুলা অনুযায়ী করতে হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই নক করবে। তাহলে আজ থেকে আমাদের এই চ্যাপ্টারটি শেষ হয়ে গেল। আমরা আগামী ক্লাস থেকে অর্থাৎ রবিবার থেকে ইনশাল্লাহ আমরা পরিমাণগত রসায়ন অর্থাৎ রসায়ন দ্বিতীয় পত্রের যে 3য় অধ্যায় সেই পরিমাণগত রসায়ন নিয়ে আলোচনা শুরু করব। ওকে, তোমরা সে পর্যন্ত সুস্থ থাকো, নিরাপদ থাকো। ধন্যবাদ সবাই।